কারোর সাথে কারো মানে একবারে ফেসবুকের প্রোফাইলে ছবি দেওয়া মানে যে সে তার আপনজন, বিষয়টা কিন্তু ওইটা অর্থ বহন করে না। যে কোনো লজিক্যাল মানুষ হিসেবে, যৌক্তিক মানুষ হিসেবে আমাদের এটাই বুঝতে হবে যে একজনের সাথে একজন ছবি তুলতেই পারে, একজনের সাথে একজনের ফুল দিতেই পারে, কিন্তু ফুল দেওয়া বা ছবি তোলা মানে হলো যে সে কোনো সুবিধা নেবে সেটা আমি সমর্থন করব, বিষয়টা কিন্তু এরকম না। এই বার্তাটা আপনাদের কাছে আমি প্রথমেই আপনারা জেলাবাসীর উদ্দেশ্যে দিবেন যে নানান শ্রেণীর লোক থাকে, যে আপনারা বলেন যে ডিসির নামে, এসপির নামে প্রতারণা করে, তাই না? এক একজনের এক এক রকম উদ্দেশ্য থাকে। এই যে কিশোর গ্যাং, আমি ঢাকা মহানগরীতে কিশোর গ্যাং নিয়ে টুকটাক কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তো কাজ করতে যেয়ে দেখলাম যে এই যে কিশোর গ্যাং যারা হয়, এদের বিরুদ্ধে যখন আইনি ব্যবস্থা নেই, কিছু আমার আইনি সীমাবদ্ধতা থাকে। কিশোর হোক, যুবক হোক, এই জেলায় কোনো গ্যাং দেখতে চাই না। আমি পুলিশ সুপার হিসাবে বললাম, যেই নামই হোক, গ্যাং যেই নামই হোক, সে কিশোর হোক, যুবক হোক, গ্যাং কালচার আমি দেখতে চাই না। এই ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করি। কিছু কিছু অপরাধ আছে যেগুলো শুধু আইন প্রয়োগ করে দূর করা সম্ভব হয় না। এখানে কিন্তু যারা স্টেক হোল্ডার বা যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে। তো এখানে যদি শুধু পুলিশের উপর ভরসা করি যে পুলিশ আইন প্রয়োগ করে এদের দমন করতে পারবে, বিষয়টা কিন্তু ওরকম না। এরা কিন্তু টেন্ডার এজের, খুব কচি বয়সের বাচ্চারা, এবং এরা হলো কি জাতির ভবিষ্যৎ। এদেরকে আমরা দূরে ঠেলে দিতে পারি না। এদেরকে আমাদেরকে কাউন্সিলিং করা দরকার, আইডেন্টিফাই করে এদেরকে কাউন্সিলিং করতে হবে, সংশোধনের সুযোগ দিতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখন কিশোর যে গ্যাং যেটা বলা হয়, এখন মিডিয়ার যুগ, এই বয়সী বাচ্চাদেরকে একটু অন্যরকম আচরণ করার বিষয়টা কিন্তু নতুন না। হয়তো এখন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা কি একত্রিত হয়, সংগঠিত হওয়া খুব সহজ, এবং এই কারণে কিন্তু এদের অ্যাক্টিভিটিসগুলো এখন বেড়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো ওই যে সংশোধন কেন্দ্রগুলো, সেখানেও কিন্তু একটা দায়িত্ব রয়েছে, যাকে আমি পাঠালাম সেখানে যেন সে সংশোধনের সুযোগ পায়, পরিপূর্ণভাবে সংশোধনে আসে। আবার যে এত সংখ্যা এত বেড়ে গেছে যে ধারণ ক্ষমতা, মানে নতুন করে কোনো কিশোর সংশোধন কেন্দ্র হয়েছে বলে আমার জানা নাই, কিন্তু এদের সংখ্যাটা অনেক বেশি। তো সরকারের নীতি নির্ধারক মহলে নিশ্চয়ই চিন্তাভাবনা রয়েছে যে এটার ক্যাপাসিটি বাড়ানো, সেটা হয়তো অদূর ভবিষ্যতে। কিন্তু আমাদের এখন তাৎক্ষণিক করণীয় হলো যে আমরা যারা মিডিয়াতে আছি, পরিবার, জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠান, সবার সাথে সমন্বয় করে আমরা কৃষক নিয়ে কাজ করব। আমি আবারও আপনাদের বান্ধব বলতে চাই, আমি এই জেলায় কোনো গ্যাং দেখতে চাই না, সেটা যেই নামই হোক, কিশোর হোক আর যুবক হোক, কোনো গ্যাং থাকবে না। মাদকের যে বিষয়টা, আপনারা জানেন যে আমি এই জেলায় প্রথম মাদক নিয়ে কাজ করি এবং মাদক বিরোধী অভিযান করি, কিন্তু আমি মোটামুটি মানুষের মধ্যে পরিচিতি পাই। তখন থেকে আমার কাছে তথ্য আসা শুরু করে। পৃথিবীর কোথাও মাদক নির্মূল হয় না, এবং দেখবেন যে মাদকের যে আইনটা আছে, সেই আইনটা ভিতরে মাদক নিয়ন্ত্রণ আইন, মানে নিয়ন্ত্রণ, নির্মূল না কিন্তু। হ্যাঁ, মানে এটা পৃথিবীর কোথাও পাবেন না। মানে এই যে সেই মানে ইউরোপ, আমেরিকার মতো, এবং আপনার মালয়েশিয়ায় আমরা দেখেছি, মালয়েশিয়ায় সামান্য পরিমাণ গাঁজা সেবন করলে, গাঁজা সহ পাওয়া গেলে কিন্তু তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সেখানে যখন ঘুরতে গেলাম, সেখানে দেখলাম যে মানে এই মাদক বিক্রি হয়। তো যাই হোক, পৃথিবীর কেউ কিন্তু কখনো দাবি করে না যে মাদক নির্মূল হয়, মাদক নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করবো। আপনারা জানেন যে মাদকের জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই রয়েছে। পুলিশ হাজার রকম কাজ করে, হাজার রকম কাজের মধ্যে আমার মাদক নিয়ন্ত্রণ করে একটা বড় কাজ, এবং মানুষ কিন্তু প্রত্যাশা করে পুলিশের কাছেই বেশি, কিন্তু আমার কিন্তু অনেক ধরনের কাজ করতে হয়। আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি মাদকের ক্ষেত্রে মানুষ যাতে স্বস্তিতে থাকে, সন্তান নিয়ে যেন উদ্বিগ্ন না থাকে, সেইভাবে আমরা কাজ করব এবং মাদককে আমরা নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসবো। এবং এই ক্ষেত্রে আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করব। প্রতারণা যে বিষয়টা, প্রতারণা আইনটা সেই 1860 সালের যে আইন, মানে পেনাল কোডের 406, 420, বেসিক্যালি এই ধারাগুলোতে আমরা মামলা করি। আবার ওই যে সরকারি কর্মকর্তা পরিচয় দিলে আমরা দণ্ডবিধির 170 ধারা, আবার যদি কেউ ভিন্ন পরিচয়, ভিন্ন নামে করে 419 ধারা আমরা মামলাগুলো করি। কিন্তু এই আইনটার সুবিধা নিয়ে
খুব দ্রুত জামিন পেয়ে যায়, কারণ জামিনের যে আইনি বিধান আছে, আইনি কাঠামোর মধ্যে আসামিরা জামিন পেয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকে না, আদালত আইন মোতাবেকই জামিন দেয়। জামিনের বিধানগুলো যেভাবে আছে সেভাবেই তারা জামিন পায়। তো দেখা যায় যে জামিন পেয়ে আবার পুনরায় তারা একই ধরনের অপরাধ করে। এই ক্ষেত্রে আমাদের কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগ থাকবে যাতে এদের যে মানে মামলাগুলো, সেই মামলাগুলো দ্রুত চার্জশিট, একেবারে দ্রুততম সময়ের মধ্যে আমরা অভিযোগপত্র দিব এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার করে এদেরকে সাজা নিশ্চিত করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা জোর দিব এবং কাজ করব। এই ক্ষেত্রে আমরা গুণগত পরিবর্তন আনব এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এই কুষ্টিয়া জেলা তদন্তের ক্ষেত্রে, বিদ্যমান তদন্ত পদ্ধতি তদন্তের ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের মধ্যে একেবারে মানসম্মত তদন্ত এবং গুণগত তদন্তের ক্ষেত্রে আমরা একটা মডেল হিসেবে জেলাকে পরিণত করবে, এই শপথ আমরা নিয়েছি। এবং আমার প্রথম ব্রিফিংয়ে আমার অফিসারদেরকে বলেছি যে এই জেলাটা মানে গুণগত তদন্তের ক্ষেত্রে, মানসম্মত তদন্তের ক্ষেত্রে একটা মডেল জেলা হবে। এবং সেই লক্ষ্যে আপনাদের জানিয়ে রাখি, আমি আগামী শনিবার থেকে আমাদের যে এডিশনাল এসপিগণ রয়েছেন সার্কেলের জেলার থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত, এদেরকে প্রত্যেক শনিবার তদন্তের উপরে আমরা এখানে ওয়ার্কশপ করব এবং এটা আগামী শনিবার থেকে আমরা শুরু করব। মানে মূল বিষয় হলো সাজা, অপরাধীরা যদি সাজা পায় তাহলে অপরাধটা কমে আসবে। আর আমি মামলা দিলাম, জামিনে চলে আসলো, আবার একটা অপরাধ করলো, জামিনে চলে আসলো, আবার একটা অপরাধ করে জামিনে চলে আসলো, তাহলে কি গেইন অ্যান্ড লস একটা থিওরি আছে। কেউ যদি অপরাধ করে লাভ এবং লস তুলনা করে যদি লাভের পরিমাণটা বেশি হয় তাহলে সেই অপরাধটা সে কি করবে, বারবার করবে। এটা ডেটারেন্স থিওরি অফ পানিশমেন্ট বলে। এটা মানে আমাদের যে ক্রিমিনোলজি আছে, অপরাধ বিজ্ঞান একটা থিওরি, যে ডেটারেন্স থিওরি অফ পানিশমেন্ট। অপরাধী যখন অপরাধ করে দেখবে যে তার লাভের পরিমাণটা বেশি, লসের পরিমাণটা কম, তাহলে সেক্ষেত্রে কি সে বারবার ওই অপরাধটা করবে, যাতে সে এই রেকারেন্ট মানে পুনঃ যে অপরাধ করতে না পারে, এই বিষয়টাতে আমরা জোর দেব। চরমপন্থীদের জন্য সুসংবাদ নেই, দুঃসংবাদ। কারণ তারা ভালো করে জানে যে এই জেলায় চরমপন্থার বিরুদ্ধে আমরা আমার তখন পুলিশ সুপার ছিলেন শাহাবুদ্দিন স্যার, বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি হাইওয়ে পুলিশ। তার সুযোগ্য নেতৃত্বে চরমপন্থা দমনে আমরা এই জেলায় কি করেছি তারা ভালো করে জানেন। যেহেতু সৌভাগ্যক্রমে আমি এই জেলায় আবার এসেছি, তাদের জন্য কোনো সুখবর নেই, তাদের জন্য আমি বলবো যে দুঃসংবাদ। তারা মাথা চারা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করবে। পারিবারিক এবং সামাজিক যে খুনগুলো কথা বললেন, আসলে পারিবারিক খুনগুলো ঠেকানো কোনো মানে মেকানিজম কারো কাছে নেই। এটা নিজস্ব দৃষ্টিভঙ্গির বিষয়। একটা মানুষ ছোটবেলা থেকে কিভাবে গড়ে ওঠে, কোন পরিবেশে গড়ে ওঠে, সেখানে তার ব্যক্তিত্ব, তার চিন্তা, তার আচরণ কিন্তু গড়ে ওঠে। আপনি পুলিশ দিয়ে, পাহারা দিয়ে কি পারিবারিক অপরাধ ঠেকাতে পারবেন? সুযোগ আছে কোনো? নাই। তো সেই ক্ষেত্রে মানুষকে আমরা এইটা কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখেন যে আমি 2018 সালে ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানে দেখলাম ছোট ছোট বাচ্চাদের, যে রবিবার বন্ধ থাকে, বাসে করে নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখায়, ছোট ছোট বাচ্চা। এবং আমি সিঙ্গাপুরও দেখেছি যে এরকম বাচ্চাদেরকে। জাপানের কথা জানি আমরা, জাপানে কিন্তু বাচ্চাদেরকে শিক্ষার চাইতে তাদের আচরণগুলো বেশি শেখায় আগে, তাদের বিহেভিয়ার, তাদের বিশ্বাস, এই জিনিসগুলো আগে তাদের ভিতরে প্রবেশ করায়। আমাদের যে এই যে সামাজিক হানাহানি, মারামারি, এই মামলার সংখ্যা, এটা কিন্তু একটা নজির। হ্যাঁ, নজির। এ থেকে বের হয়ে আসার জন্য মানে সব অপরাধের জন্য কিন্তু আইনে আশ্রয় নিয়ে সব অপরাধ দমন করা যায় না। এতে আমাদের কিন্তু বিশ্বাস এবং আচরণ, এই জায়গাটা পরিবর্তন দরকার। এবং আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে বড় একটা ভূমিকা রাখতে পারে। যেমন এক একটা অঞ্চলের এক একটা প্রেন্স থাকে। আমি আগে যে জেলায় ছিলাম সেখানে মারামারিটা খুব বেশি হতো, আপনারা জানেন। তো ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে ওই এলাকার যে অপরাধগুলো, সেগুলো বিশ্লেষণ করে শিক্ষকরা যদি বাচ্চাদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দিতে পারে যে এই জিনিসটা করা অন্যায়, তাদের মাথায় কিন্তু ঢুকে দিলে, আমি আমার বাচ্চার কথা বলতে পারি যে অনেক আগে আমার বাচ্চা এক জায়গায় দিয়ে যাচ্ছে, সে জানে যে রেড লাইট জ্বললে আপনার কি করতে হবে, গাড়ি থামতে হবে। তো ওর বয়স যখন 2.5 বছর আমার সাথে যাচ্ছে, তো ড্রাইভারকে সে বলতেছে থামো থামো। মানে তখন তো আসলে ওখানে আর সিগন্যাল সিস্টেম চালু নাই, কিন্তু যেহেতু লাইট জ্বলে দেখে সে বলা শুরু থামো থামো।
তো ছোটবেলা থেকে যদি বাচ্চাদের মনে আমরা ইনবিল্ড করে দিতে পারি যে এই কাজগুলো অপরাধ, তাতে দেখা যাবে যে মানে অনেকটাই কিন্তু মানে আমাদের এই যে পারিবারিক যে সামাজিক অপরাধগুলো এগুলো কিন্তু কমে আসবে। আমি শিক্ষকদের সাথে এটা নিয়ে বসবো, তাদেরকেও উদ্বুদ্ধ করব যেন তারা মানে কারিকুলামের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলোকে বাচ্চাদেরকে মাঝে মাঝে বলে বা তাদের মাথায় চিন্তার খোরাক যোগায় যে মানে এই কাজগুলো অন্যায়, এগুলো করা খারাপ, পাপ এবং অন্যায়, এই জিনিসটা বাচ্চাদের মাথায় ঢুকে দেবে। আর সিসকে চুরি যে বিষয়টা আপনাদের কাছে শুনলাম, আসলে অপরাধ কিন্তু একটা বলা হয় যে ক্রাইম ইজ এ সোশ্যাল ফেনোমেনন, মানে অপরাধ একটা সামাজিক প্রপঞ্চ। এর সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত থাকে, মানে মানুষের যে অর্থনৈতিক আয়ের সাথে সম্পর্কিত থাকে, তারপর আবহাওয়ার সাথে সম্পর্কিত থাকে, মানুষ কোন পরিবেশে, হু আই এম দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আমি হলাম কি একটা পরিবেশ এবং জিনগত দুটার একটা বৈশিষ্ট্য মিলে আমার ব্যক্তিত্ব গড়ে ওঠে। তো এর সাথে কিন্তু অপরাধের সাথে অনেকগুলো সামাজিক প্রপঞ্চ জড়িত থাকে, সেগুলোর সাথে এগুলো কিন্তু অপরাধের একটা কানেকশন থাকে। আপনারা দেখবেন যে মানে যখন গরম পড়ে তখন কিন্তু অপরাধটা বেড়ে যায়, কারণ মানুষের মেজাজ কিন্তু হট থাকে, উত্তেজিত থাকে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে থাকলে কিন্তু অপরাধ কম হয়। আবার মানে মানুষ যদি অভাবে থাকে বা অর্থনৈতিক সংকট থাকে সেখানে অপরাধ হতে পারে। আবার কেউ দেখা যায় যে অ্যাসোসিয়েশন, যেটাকে অপরাধের সংস্পর্শে এসে সেও অপরাধী, হয়তো কোনো ধরনের অভাব নেই, তারপরেও কিন্তু খারাপ লোকের সংস্পর্শে এসে সে অপরাধগুলো করে। তো অপরাধ মুক্ত সমাজ মানে পৃথিবীতে অপরাধ ছিল, আছে, থাকবে, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা হলো আমাদের মূল কাজ। এই চুরিগুলো নিয়ে আমরা আলাদাভাবে, আমি গতকালকে আমার রাতে 10টার দিকে আমার অফিসারদের নিয়ে বসলাম যে ডাকাতি মামলাগুলো হয়েছে, তারপরে চুরি মামলাগুলো হয়েছে, দস্যুতার মামলাগুলো হয়েছে, যেটা চিন্তাই বলি আমরা, সবগুলো মামলার কোন সময়ে, কোথায়, কখন, কিভাবে হয়েছে সেটা আমরা এক্সেল শিটে অ্যানালাইসিস করে সেই অনুসারে আমরা এইগুলোকে শনাক্ত করব এবং সেগুলোকে আমরা আইনে আওতায় আনার জন্য কাজ করব। আমার দুটো বিষয় ছিল আজকে আপনাদের সাথে বসার, মানে একটা হলো যে চরমপন্থী এবং কিশোর গ্যাং, এটা আমি যোগদান করার আগেই আমি শুনেছি আপনাদের অনেকের সাথে কথা হয়েছে। যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম সেটা আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি। হয় কি, একটা গাড়ি যখন রেজিস্ট্রেশন বিহীন থাকে, সেই গাড়িটা একদম ভালো মানুষ যদি চালায় আর একজন খারাপ মানুষ চালায়, আমার কিন্তু তখন আইডেন্টিফাই বা শনাক্ত করার কোনো সুযোগ থাকে না। একটা রেজিস্ট্রেশন বিহীন গাড়িতে যদি কোনোটা ছিনতাই করে বা ডাকাতি করে বা কাউকে গুলি করে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি শনাক্ত করার কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আমি বলার আগে আপনারা বলেছেন, আমি কিন্তু মনে খুব সাহস পেলাম। সত্যি কথা, আমি বলতে চেয়েছিলাম আপনাদের থেকে, আপনারা বললেন রেজিস্ট্রেশন বিহীন গাড়ি আমি এই জেলায় অ্যালাউ করবো না। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা আমার খুবই কাম্য। সাংবাদিকদের সাহায্যে তিনি সবসময় টলারেন্ট রাখছে টাকা বোঝানোর জন্য যে এরকম সিচুয়েশনে অনেক সময় কিন্তু ইচ্ছা থাকলে সেই বিএনপি জামাতে কিন্তু আবার এখন সাংবাদিকদের বিভিন্ন আপনি জানেন যে আমি কয়েক দফা ঢাকাতে যে চরমপন্থীরা হুমকি দিচ্ছে বা এখন যে ঘটনাগুলো প্রায় 90,000 টাকার একটা আপনি অনেক আলোচিত কাজ করেছেন এখানে, আমরা নিজেরা আমার ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গা থেকে সিনিয়র লেভেল থেকে ফোন আসে। আপনি যদি বাকির বিষয়টা দেখেন তাহলে দেখবেন যে কুষ্টিয়ার বড় বড় সিন্ডিকেট সন্ত্রাসের অভয়ারণ্য ছিল সে সময় আমি সন্ত্রাস আসসালামু আলাইকুম, আমি টিএম শাহিন। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার কেরিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে।
টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।